কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক হচ্ছে এনবিআরের সকল কার্যক্রম। চট্টগ্রাম কাস্টমস ও স্থলবন্দরে সচল হচ্ছে শুল্কায়ন। পরীক্ষা সফল হলে জুলাই চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহ, ২৫০ কোটি টাকা সাশ্রয়ের আশা। ডিমের অতিরিক্ত দর পতনে লোকসানে বন্ধের পথে অনেক খামার, পরিস্থিতি সামাল দিতে ডিম সংরক্ষণ ও রপ্তানির দাবি। বিতর্কিত কর্মকর্তারা প্রশাসনে থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, বর্তমান কমিশনের ভোটের অভিজ্ঞতা না থাকায় আস্থার সংকট। এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান ট্রাম্পের, ত্রাণের লাইনেও শিশুসহ ৭২ ফিলিস্তিনিকে হত্যা। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াদ। এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করায় শুরু হয়েছে শুল্ক স্টেশন ও কাস্টমসের কার্যক্রম। তবে পণ্য জট নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আছেন হাজেরা শিউলি ও হিলি স্থলবন্দরে আছেন সোহেল রানা। শুরুতেই শিউলি, আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টি, যে এই কয়দিন ধরে বন্ধ থাকার কারণে কিন্তু আমরা জানি যে অনেক জট তৈরি হয়েছে, বিশেষ করে কন্টেনার জটে। এগুলো কত দ্রুত আসলে নিরসন করা যায়, এই ব্যাপারে কি আসলে কাস্টমস থেকে কোনো আলাদা কোনো পদক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমদানি রপ্তানিতে পণ্যের ছাড়পত্র পেতে এখন কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কি? আজকে তো মাত্র কাজ শুরু হলো এবং শুল্ক কর্মকর্তারা অফিসে এসেছেন এবং কেউ কেউ হয়তো এখন এসে পৌঁছান নাই। তো সিএনএফ এজেন্টরা কিন্তু যথারীতি অনেক আগ থেকে উপস্থিত, যেহেতু তাদের অনেক ফাইল জমে গেছে এবং সেই কাজগুলো তাদের আটকে থাকার কারণে তারা বন্দর থেকে পণ্য ডেলিভারি দিতে পারছেন না। তো এখানে যেহেতু একসাথে বিপুল পরিমাণ ফাইল জমে গেছে, গত টানা 10 দিন ধরে আংশিক কর্মবিরতি এবং 2 দিন প্রায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল, তাই কাজগুলো করতে কিন্তু তাদেরও কিছুটা বেগ পেতে হবে, যেহেতু প্রত্যেকটা টেবিলে কিন্তু বিপুল পরিমাণ ফাইলের স্তূপ আছে। তবে যারা আগে পণ্যের শুল্কায়ন করেছেন বা শুল্ক পরিশোধ করতে পেরেছেন, তারা হয়তো দ্রুত পণ্য ডেলিভারি নিয়ে যেতে পারবেন। আর এক্ষেত্রে আসলে ওই যাবতীয় যে পণ্য ডেলিভারির আগে যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলো যত তারা দ্রুত শেষ করতে পারবেন, তত দ্রুত তারা বন্দর থেকে পণ্যগুলো নিয়ে যেতে পারবেন। ইতিমধ্যে কিন্তু বন্দরে বেশ চাপ তৈরি হয়েছে কন্টেনারের, এবং বহির্নোঙরও জাহাজ জট তৈরি হয়েছে, যেহেতু পণ্য খালাস ছিল ধীর গতিতে এবং কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় আসলে কোনো কাজই হচ্ছিল না, যেহেতু পণ্য ডেলিভারিও হচ্ছিল না। এবং যে জাহাজগুলো বন্দরের জেটিতে আছে, সেগুলো কিন্তু যেহেতু রফতানি পণ্যেরও শিপমেন্ট প্রক্রিয়া বন্ধ ছিল, রফতানি পণ্য শিপমেন্টের, সে কারণে সেই জাহাজগুলো কিন্তু অনেকগুলো জাহাজ কিন্তু বসেছিল এবং কোনো কোনো জাহাজ হয়তো পণ্য না নিয়ে চলে যেতে হয়েছে। তো আসলে এই ক্ষেত্রে যে প্রভাব পড়েছে সেটি কিন্তু চতুর্মুখী বা এটি বহুমাত্রিক প্রভাব। তো এক্ষেত্রে আসলে সিএনএফ এজেন্টদের দাবি, যেহেতু গত কয়েকদিনের টানা 7 থেকে 8 দিন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন নাই, তাই যেন কর্মঘণ্টা একটু বাড়িয়ে দিয়ে তাদের যে কাজগুলো আসলে আটকে আছে সেগুলো যেন তারা শেষ করতে পারেন। এখানে কিন্তু আবার কাস্টমসের সার্ভারের সমস্যার কারণেও কাজ ধীরগতি হয়, অনেক সময় সার্ভার ঠিকভাবে কাজ করে না, তখনও কিন্তু তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আর সব কিছু মিলিয়ে কিন্তু এই যে সমস্যা, তার সব কিছু প্রভাব কিন্তু পড়ে আমদানিকারকদের উপরে। আমদানিকারকের বন্দরে যদি 4 দিনের বেশি পণ্য পড়ে থাকে, তাহলে বর্তমানে তাদেরকে 4 গুণ হারে জরিমানা গুনতে হয়, যেটি 20 ফুট কন্টেনারের ক্ষেত্রে প্রতিদিন $24 করে এবং 40 ফিট কন্টেনারের ক্ষেত্রে $48 করে, এবং এর বাইরেও কিন্তু তাদেরকে শিপিং ড্যামারেজ দিতে হয়। তাই আমদানিকারকরাও চাচ্ছে দ্রুত যেন তাদের পণ্য খালাস করতে পারেন। এর বাইরে শিল্প মালিকদেরও, বিশেষ করে রফতানিমুখী তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন রফতানিমুখী কারখানা, সেগুলোতে কিন্তু বিভিন্ন কাঁচামালগুলো আটকে ছিল। তো যাই হোক, এই ধর্মঘট প্রত্যাহার বা কর্মবিরতি প্রত্যাহারের ফলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বন্দর ব্যবহারকারী এবং সেবাগ্রহীতারা চাচ্ছেন এই ধরনের কর্মসূচি যেন আর না হয়, এবং কর্তৃপক্ষ যেন আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকটের একটি যৌক্তিক সমাধান করেন, যেন ভবিষ্যতে যেন এই ধরনের কর্মসূচি আর না হয়। যদিও সরকার কিন্তু এখন এনবিআরকে অত্যাবশ্যক সেবা ঘোষণা করেছেন, এনবিআর সব ধরনের পরিষেবা এবং তাদের চাকরিকে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সবশেষ, এবং বন্দরে যে পণ্য জট রয়েছে তার সবশেষ।
এবার একটু হিলি স্থলবন্দরের খবর নিতে চাই, সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। এখন পর্যন্ত কি সব কর্মকর্তা কাজে যোগ দিয়েছে কিনা, আর আটকে পড়া পণ্যবাহী ট্রাক থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে কিনা, কি দেখতে পাচ্ছেন? গালিব, শুরুতে একটু আপনাকে আমি বলতে চাই, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের যে রাজস্ব কর্মকর্তাদের কার্যালয় সেখানে রয়েছে। এবং সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকে রাজস্ব কর্মকর্তা এবং কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অফিস শুরু করেছেন। এবং এই অফিস শুরু করার ফলে শুল্ক স্টেশনের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিকভাবে শুরু হয়েছে। তবে ব্যবসায়ীরা এখন পর্যন্ত শুল্ক স্টেশনে আসেনি এবং পণ্য ছাড়করণের জন্য তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কাগজপত্র দাখিল করেনি। আমরা যেটি দেখেছি যে বন্দরের অভ্যন্তরে 30টির বেশি পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে এবং এই পণ্যগুলো হয়তো আজকে ছাড়করণ করা হবে এবং কিছুক্ষণ পর নতুন করে আবারও ভারত থেকে আমদানি শুরু হবে। এই আমদানিকৃত পণ্য আগের পণ্য এবং নতুন আমদানিকৃত পণ্য নিয়ে একটি জট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বিশেষ করে কালকে কিন্তু জুনের 1 তারিখ এবং ব্যাংক হলিডে রয়েছে এবং ব্যাংক হলিডের দিনটিতে কিন্তু ডিউটি দিতে পারেন না ব্যবসায়ীরা। ফলে পণ্য খালাসের যে একটা জটিলতা সেটি কিন্তু দেখা দিতে পারে বলে কিন্তু বন্দরের ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাকে বলছেন। এবং আমি এই মুহূর্তে এখানকার যারা কাস্টমসের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে আসলে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত 2 দিন ধরে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করেছেন এবং প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে তারা আজকে সকাল থেকে কিন্তু এই কার্যক্রমে তাদের যে কার্যক্রম সেটি থেকে তারা যোগদান করেছে। এবং তারা যেটি বলছেন যে ব্যবসায়ীরা চাইলেই এখন এসে বিল অফ এন্ট্রি দাখিল করতে পারবেন এবং শুল্কায়ন শেষে তারা যে পণ্যটি রয়েছে বন্দরে আটকা সেটি খালাস করে বাজারজাত করতে পারবেন বলে কিন্তু তারা বলছেন। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এই যে 2 দিনের পণ্য ট্রাক আটকা ছিল বন্দরে, এতে করে তাদের একটা বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। এবং এই যে ব্যাংক হলিডে আবার আজকের যে জট, এই দুটি মিলেই যদি আবারও ধকল তাদেরকে পড়তে হয় সেক্ষেত্রে তারা বড় ধরনের আরো ক্ষতির মুখে পড়বেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এই পণ্যগুলো যাতে কাস্টমস কর্মকর্তারা খালাস করার সুযোগ করে দেন আজকে, তাহলে তারা হয়তো সেই লোকসানটুকু কাটিয়ে উঠতে পারবেন। এবং বন্দরে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু গত 2 দিন অনেক হতাশ হয়ে বন্দর থেকে ফিরে গিয়েছেন। তাদের যে দৈনন্দিন আয় সেটিতে কিন্তু আমরা দেখেছি যে বড় ধরনের একটা প্রভাব পড়েছে। তাদের মুখেও একটি হাস্যোজ্জ্বল এসেছে এই কর্মসূচি প্রত্যাহারের পরে, কারণ তারা এখানে প্রায় 4 থেকে 5 শতাধিক শ্রমিক তারা এই কর্মের উপর নির্ভর করে চলে। তাদের সেই কর্মপ্রাণ চঞ্চলতা কিছুক্ষণ পর ফিরবে এমন প্রত্যাশার মধ্যে তাদের মধ্যেও কিন্তু হাসি ফুটেছে। তো সব মিলিয়ে বলা চলে যে সকাল থেকে হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। খালি কর্মসূচি প্রত্যাহারের পর থেকে সারা দেশের কাস্টমস এবং শুল্ক স্টেশনগুলোতে শুরু হয়েছে শুল্ক নেওয়ার কার্যক্রমগুলো। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এই আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক হওয়ার কথা জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম, সেটা স্বাভাবিক হয়েছে কিনা এ খবর জানাতে আমার সঙ্গে আগারগাঁও এনবিআর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিকুর অনেক। আজকে এনবিআর ভবনের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? কর্মকর্তা কর্মচারী কি সবাই কর্মস্থলে যোগ দিয়েছে কিনা, পরিস্থিতি স্বাভাবিক কিনা? গালিব, পরিস্থিতি স্বাভাবিক, বেশ স্বাভাবিক। বিশেষ করে যদি বলতে চাই যে মে মাসের পরের যে একেবারে শেষ সময়টা থেকে চলমান যে অসঙ্গতিগুলো এবং তাদের যে দাবি দাবা করে, বিশেষ করে এনবিআর এর যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যেই দাবি আদায়ের জন্য এখানে এসেছিলেন এবং তারা অবস্থান নিয়েছিলেন। এখন যদি আপনি প্রেক্ষাপটটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি যে আজকে সবাই ঢুকছেন, তারা তাদের কর্মস্থানে ফিরে এসেছেন। আসলে মূল বিষয় যেটি ছিল সেটা ছিল তাদের বিভিন্ন অসঙ্গতিগুলো তারা বিভিন্ন সময় প্লে কার্ড এবং অন্যান্য যে সমস্ত তাদের যেই ভাবমাধ্যম সেই সব ভাবমাধ্যমের মাধ্যমে জানাচ্ছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে এনবিআর এর যে সংস্কার সেই সংস্কারের সঙ্গে তাদেরকে কোনোভাবে যুক্ত করা হয়নি এবং যে কারণে তাদের এই যে এনবিআর এর যে কার্যক্রম যেটা পরবর্তীতে সরকার গ্রহণ করে বিলুপ্ত প্রকাশ করার মাধ্যমে, সেই জায়গাতে তাদের যে মতামত সে মতামত প্রকাশ পায়নি। তো বিভিন্নভাবেই তাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের যারা হচ্ছে এই সংস্কার বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন, সংস্কার কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাই এই আন্দোলনটা আসলে চালিয়ে যাচ্ছিলেন। একটা নির্দিষ্ট নাম দিয়ে তারা আসলে চালাচ্ছিলেন। কিন্তু এই প্রেক্ষাপটটা পরিবর্তন হতে শুরু করে মূলত গতকালকে থেকেই সরকার যখন কঠোর অবস্থানের ঘোষণা দেয় এবং বলেন যে আজকে যদি তারা তাদের নির্দিষ্ট কর্মস্থানে ফিরে না যান সেক্ষেত্রে সবাইকেই শাস্তির আওতায় আসতে হবে এবং বেশ কয়েকজন কর্মকর্তা তাদের বিরুদ্ধে দুদকের যেই তদন্ত, সেই তদন্তও কিন্তু শুরু হওয়ার
সবশেষ খোঁজখবরও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। একটু জানিয়ে রাখতে চাই গালিব, আপনি দেখতে পেরেছেন নিশ্চয়ই পাচ্ছেন, এই পরিবেশটা বিগত বেশ কয়েকদিনের মধ্যে বেশ স্বাভাবিক এবং সবাই আসছেন স্বতঃস্ফূর্তভাবে। আমরা কথাও বলেছি, আমরা কথা বলার চেষ্টা করেছি, এখানে যে ইনফরমেশন ডেস্ক আছে সেখানেও কথা বলেছি এবং অন্যান্য যারা এখানে কর্মকর্তারা আজকে আসছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের বিশ্বাস আছে, তারা সন্তুষ্ট এবং ভবিষ্যৎ যেই কর্মপরিকল্পনা সেটা পরবর্তীতে যখন সিদ্ধান্ত নেওয়া হবে সেই বেসিসেই বা সেই প্রেক্ষাপটেই তারা আবারও তাদের যে পরবর্তী কার্যক্রম সেটা জানাবে। তবে বর্তমান প্রেক্ষাপটে গতকালকে ঠিক রাতের পরে যখন আস্তে আস্তে সমস্ত প্রেক্ষাপট পরিবর্তন হতে, বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে নোটিশ আসে সেই নোটিশ আসার পরেই কিন্তু তাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার কথা বলা হয় এবং তারা আজকে থেকে কিন্তু তারা কর্মস্থলে ফিরেছে। গালিব, এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ। কমপ্লিট শাটডাউন কিংবা মার্চ টু এনবিআর এর মতো কঠোর কর্মসূচি প্রত্যাহারের পর এখন স্বাভাবিক হতে শুরু করেছে জাতীয় রাজস্ব ভবন। সে খবরটি জানাচ্ছিলেন সহকর্মী মুশির অনিক। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের চূড়ান্ত পরীক্ষা শেষ পর্যায়ে। সফল হলে জুলাইয়ে বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু করবে বিপিসি। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেল সরবরাহের নতুন যুগে প্রবেশ করবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এতে বছরে সাশ্রয় হবে 250 কোটি টাকা। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। 3টি বিপণন কোম্পানির আমদানি করা এই জ্বালানি তেলের 90% পরিবহন করা হয় নৌপথে। এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সেই সঙ্গে 180টি ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে জ্বালানি সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ। এতে বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ব্যয় হয় প্রায় 400 কোটি টাকা। এছাড়া ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণে দূষিত হয় নদী। সব মিলিয়ে সাশ্রয়ী ব্যয়ে দ্রুত জ্বালানি পরিবহনে 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে এই তেল পরিবহনের প্রকল্প নেয় বিপিসি। নানা জটিলতা ও প্রতিকূলতা পেরিয়ে গেল মার্চে শেষ হয় 250 কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ। ওই মাসেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি সরবরাহের কথা থাকলেও টেলিকমিউনিকেশন ও অটোমেশনের কাজ শেষ না হওয়ায় সম্ভব হয়নি। এখন আমাদেরকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। 250 কিলোমিটার একটা পাইপলাইন, এই পাইপলাইনটা বুঝিয়ে দেওয়ার কাজ, এবং এটা কিন্তু অটোমেশন সব, স্কাডা, পিএলসি, টেলিকমিউনিকেশন সিস্টেম, মেলাগুলা ভাল বড় বড়, এগুলো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগছে। গত 22 জুন রোববার থেকে শুরু হয়েছে চূড়ান্ত ট্রায়াল। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডেসপাস টার্মিনাল এবং পদ্মা, মেঘনা ও যমুনা এই 3টি তেল বিপণন কোম্পানির স্টোরেজ ট্যাঙ্কার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লায় অবস্থিত ডিপোতে পাইপলাইনে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। এর মধ্যে 7 দিনে পাঠানো হয়েছে প্রায় 2.5 কোটি লিটার ডিজেল। বুধবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে প্রত্যাশা বিপিসি চেয়ারম্যানের। এতে জাহাজে করে জ্বালানি তেল পরিবহনের ঝামেলামুক্ত হবে বিপিসি। প্রতিদিন এরকম কত জাহাজে করে করে তেল নিয়ে আমাদেরকে গোদনাইলে যেতে হতো, এটা নিয়ে অনেক সংবাদ হতো। এই জিনিসটা আর বাংলাদেশের ইতিহাসে থাকবে না, বিপিসির ইতিহাসে থাকবে না। এটা অটোমেশন, এখান থেকে তেল ঢুকবে, ওখানে বেরিয়ে যাবে। বর্তমানে নদী পথে ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি সরবরাহের সময় লাগে 24 ঘন্টা, পাইপলাইনে পাঠাতে লাগবে মাত্র 4 ঘন্টা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরির সুযোগ থাকবে না। সেই সঙ্গে কমবে জ্বালানি তেলের সিস্টেম লস ও পরিবেশ দূষণ। এটা আমাদের সুবিধা এবং লস কম হবে, পরিবেশ বান্ধবভাবে আমরা তেল পরিবহন করতে পারবো। পরিবহন করতে আমাদের এস্টিমেটেড ব্যয় হবে 90 কোটি টাকা, আর আমাদের সাশ্রয় হবে 326 কোটি টাকা। সুতরাং আমাদের প্রায়, এখন তো রেট আরও বাড়ছে, সুতরাং আমরা প্রায় 250 কোটি টাকা আমরা বছরে সাশ্রয় করতে পারবো। 27 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 3,700 কোটি টাকা। পদ্মা ওয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে পরবর্তীতে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি
হস্তান্তর করা হবে নবগঠিত পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পিটিসি পিএলসিকে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ডিমের ক্রমাগত দরপতনে ক্রেতারা স্বস্তিতে থাকলেও দিশেহারা টাঙ্গাইলের খামারিরা। খামারিদের দৈনিক লোকসান হচ্ছে প্রায় কোটি টাকা। প্রতিনিয়ত লোকসানে গেলে এক যুগে জেলায় ডিমের উৎপাদন কমেছে অন্তত 60%। তবে দাম কমলেও কমেনি উৎপাদন খরচ। পরিস্থিতি সামাল দিতে ডিম সংরক্ষণ ও রপ্তানির উদ্যোগ নেয়ার পাশাপাশি দাম নির্ধারণ করে দেওয়ার দাবি খামারিদের। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইলের কালিহাতির দেওপুর গ্রামের খামারি জিন্না নিজের জমানো ও ঋণের প্রায় 30 লাখ টাকা খরচ করে 3000 লেয়ার মুরগির খামার করেছেন। প্রতি পিস ডিম উৎপাদনে তার খরচ হচ্ছে 10 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 8.5 টাকায়। এতে দৈনিক 2500 ডিম উৎপাদনে তার লোকসান প্রায় 5000 টাকা। দিন গেলে আমার ঘরে থেকে মিনিমাম 3000 টাকা লস যাইতেছে। ডিমের যে বাজার, এই বাজারে টিকে থাকা সম্ভব না। জিন্নার মতো জেলার অন্যান্য খামারিদের অবস্থাও একই। গেল রমজানের শুরু থেকে সরবরাহ বাড়া ও চাহিদা কমায় দরপতন শুরু হয়। গেল কয়েক সপ্তাহে জেলায় খামার পর্যায়ে প্রতি হালি ডিমের দাম 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 32 টাকায়। ডিমের দাম কমলেও ফিডসহ অন্যান্য জিনিসের দাম বেশি হওয়ায় প্রতি পিস ডিম উৎপাদনে লোকসান গুনতে হচ্ছে 2 থেকে 2.5 টাকা। সে হিসেবে জেলায় 2500 খামারে দৈনিক 40 লাখ পিস ডিম উৎপাদনে লোকসান প্রায় কোটি টাকা। নিজেরাও ফার্মে কাজ করি, কোনোভাবেই আমরা আমাদের লস পুষাইতে পারতাছি না। যখন ডিমের দাম একটু বাড়ে, প্রশাসন এমনভাবে চাপ দেয় আমাদেরকে, বলে যে তোমরা 8 টাকা ডিম বিক্রি করবে, অথচ আমরা একটা ডিমের খরচ পড়ে 10 টাকা 20 পয়সার বেশি। খাবারের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, লেবার খরচ বেশি, বিদ্যুৎ বিল বেশি, সব কিছু মিলিয়ে আমাদের ধ্বংসর মুখে আর কি আমরা পড়ে যাচ্ছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1 যুগ আগে জেলায় দৈনিক প্রায় 3 কোটি ডিম উৎপাদন হতো। ক্রমাগত লোকসান ও নানামুখী সমস্যায় উৎপাদন কমেছে প্রায় 60%। ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমলেও বিক্রি বাড়েনি, উল্টো আগের চেয়ে বিক্রি কমেছে প্রায় 40%। আগে আসলে 1200-1300, রেডি ম্যান হয়েছে 800-850। এদের মধ্যে মাংস খাইছে, সবজি টবজি খাইছে, ডিমটা একটু কম খাইছে, স্টক বেশি হয়েছে, তার দাম কমে গেছে। আগের মতো বিক্রি হয় না, দাম কম তো কাস্টমার ডিম খাই কম। ডিমের আমদানি বেশি, ডিম চলতেছে কম। খামারিদের লোকসান কমাতে ন্যূনতম দর নির্ধারণের প্রয়োজনীয়তার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আর খামার টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। এইখানে সরকারের টেক কেয়ারিং, সরকারের সচেতনতা এবং পোলট্রি মালিক যারা, তাদেরকে প্রপার ট্রেনিং এবং তাদেরকে এই জিনিসগুলো বোঝানোর এবং দেখাশোনা করা। পোলট্রি ফার্মগুলোকে একটা প্রাতিষ্ঠানিক খাত হিসাবে ঘোষণা করে তাদেরকে আলাদাভাবে, যেমন কৃষিতে আমরা যেমন দেখি যে 1-2% বা 4% পর্যন্ত বিভিন্ন অত্যন্ত স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, পোলট্রি ফার্মগুলোকে সেইভাবে ঋণ দিতে হবে এবং লম্বা টাইম যাতে তারা সাস্টেন করতে পারে সেইভাবে লং টার্ম ঋণ দিতে হবে। আমরা এটা প্রস্তাব রাখছি যে দাম, যে ডিমের দাম নির্ধারণ করা হয়েছে, এটা বছরে একবার না করে 2 মাস অন্তর অন্তর দাম নির্ধারণ করা হয়, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। বায়োসিকিউরিটি বা ওষুধ খরচ এগুলো কিভাবে কমাইয়া তারা খামারটা লাভবান করতে পারে, সেই পরামর্শ কিন্তু আমরা তাদের দিচ্ছি সবসময়। উৎপাদন খরচ ও দরপতনের বিষয়ে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। জানান, উৎপাদন ব্যয়ের প্রায় 70%ই ফিডে খরচ হয়, তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার। ফিডের দাম কমানোটা খুবই জরুরি, এটা আমরা আলোচনা করেছি মন্ত্রণালয়ে, এবং এটা অবশ্যই কমাতে হবে, কারণ নাহলে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় বড় যারা কোম্পানি আছে তারা হয়তো কন্ট্রাক্ট ফার্মারদের দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ক্ষুদ্র খামারিরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে সরকার অবগত আছে এবং আমরা অবিলম্বে এটা নিয়ে কাজ করব। বিশেষজ্ঞদের শঙ্কা, প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে না পারলে ডিম উৎপাদন খাত চলে যাবে বড় প্রতিষ্ঠানগুলোর হাতে। তখন প্রোটিনের ঘাটতি পূরণের সবচেয়ে সহজলভ্য পণ্যটিও কিনতে হবে চড়া দামে। এখন টাঙ্গাইল। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন পরিচালনায় বিতর্কিতরা প্রশাসনে এখনও বহাল। তারা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় দেশের
বেশিরভাগ রাজনৈতিক দলের। সেই সাথে বর্তমান কমিশনের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভরসা করতে পারছেন না কয়েকটি দল। এদিকে নির্বাচন ব্যবস্থা নিয়ে ঐক্যমতে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। নির্বাচন ব্যবস্থা নিয়েই এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলাপ যখন 2026-এর এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে, তখন ইসির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই গত 7 মাসে দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা যখন আদালতের কাঠগড়ায়, তখন পুরাতন কাঠামোতে ঘটিত বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে রয়েছে নানা মত। এমন প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনের উপর কতটা আস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর? বিএনপি আস্থার কথা জানালেও মাঝামাঝি অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী, আর ভরসা করতে পারছে না এনসিপি। যে আইনের মাধ্যমে যে কমিশন গঠন করা হয়েছে সেটা নিরপেক্ষ হয়নি। নির্বাচন কমিশন তাদের কার্যক্রমের মাধ্যমে দেশ এবং জাতির কাছে যে অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছে সেটাকেও বাস্তবায়ন করে, এটা এখন দেখার বিষয়। বর্তমান নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নিয়োগ দিয়েছেন, তো আমরা আশা করি তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন। এদিকে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের নিয়ে শঙ্কা রয়েছে দলগুলোর। তাদের সরানো না গেলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন বলে মনে করেন তারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটি মামলা হলো, সেই মামলায় ইশরাক হোসেন রায় পেয়ে গেল, কিন্তু সেই মামলার বিরুদ্ধে ইশরাকের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করে নাই, মানে আইনজীবী লড়াই করে নাই কোর্টে। পুরো প্রশাসন, যে প্রশাসন দিয়ে রাতের ভোট হয়েছে, ইলেকশন কমিশনের যে অফিসারগুলো দিয়ে রাতের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, একতরফা ভোট হয়েছে, তারা কিন্তু সকলে স্ব স্ব জায়গায় আছে। যে ফেসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। এখন আমাদের সাপ মারলার সাপের লেস রয়ে গেল, তাহলে আবার কিন্তু ছুবল মারতে পারে। এই প্রশাসন এখন পর্যন্ত সেই শেখ হাসিনার দোসররাই রয়ে গিয়েছে এখানে। এদেরকে এই সরকার সরাতে পারে নাই বা ইচ্ছা করে সরায় নেই। তো সুতরাং প্রশাসনে আমূল পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সচেতনতা বেশি জরুরি বলে মনে করেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রশাসনের গতি আনতে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করা যেতে পারে। আগামী দিনে নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে আস্থা অর্জন করা। আস্থার সংকট যদি থেকে যায় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি তো মনে করি ফেব্রুয়ারিতে সম্ভব, যে যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। নির্বাচন কমিশনের ভুল করার কোনো সুযোগ নেই, তাদেরকে ভুল করলে এর পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। নির্বাচন অনুষ্ঠানে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 26 জুন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সিএসি। সেখান থেকে কি নির্দেশনা পেল কমিশন প্রধান, সে আলোচনা সর্বমহলে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। চলতি বর্ষায় আগ্রাসী রূপে ফেনীর নদীগুলো, বিস্তীর্ণ এলাকা ভয়াবহ নদী ভাঙনের কবলে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা তীরবর্তী মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে। দুলাল তালুকদারের ক্যামেরায় সোলাইমান ডালিমের প্রতিবেদন। নদী ভাঙনে বিলীন একের পর এক এলাকা, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। ছোট ফেনী নদীর আগ্রাসী এই চিত্র বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। মাহতাবুদ্দিন নেহাল সোনাগাজীর কুটিজাট এলাকার নদী পাড়ের চর গোপালগাঁওয়ের বাসিন্দা। মাসখানেক আগেও এখানেই ছিল বসতি, যদিও এখন সে ভিটেহীন, নেই মাথা গোজার একমাত্র ঠাইটুকু। মুসাফুর ক্লোজারটা যদি দ্রুত নির্মাণ না করা হয়, আমাদের মতো এরকম শত শত পরিবার নদী ভাঙনের কারণে পথে বসে যেতে বাধ্য হবে। শুধু এই এলাকা নয়, আশপাশের ছয়ানি, চরমল্লিশপুর, কাটাখিলা, কাজিরহাট, বিষ্ণুপুর সহ প্রায় 15টি ইউনিয়নের মানুষ আতঙ্কে খোলা আকাশের নিচে রাত পার করছেন। একটাই আশঙ্কা, আজ নয়তো কাল নদীগর্ভে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। সর্বস্ব হারিয়ে লাখো মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন। কেবল বসত বিটা নয়, নদীগর্ভে হারিয়ে যাচ্ছে কবরস্থান, শ্মশানও। একদিকে সর্বস্ব হারানোর আতঙ্ক, অন্যদিকে নোনা পানিতে ক্ষতিগ্রস্ত ফসলি মাঠ।
পরিস্থিতি থেকে রেহাই পেতে আন্দোলন করেছে এলাকাবাসী। নদীতে ভাঙি মন্দির সব পড়ে গেছে, আমাদের এখানে দাসপাড়ার অনেক ঘর বাড়ি চলে গেছে। ছোট ছোট বাচ্চারা এখন 2-3 কিলো পথ দুধ দিয়ে ঘুরে স্কুলে যাইতে হয়, এমতো অবস্থায় অনেক ছোট বাচ্চারা স্কুল বিমুখ হয়ে পড়ছে। আমরা প্রশাসনের দোরগোড়ায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু প্রশাসনে কোনো টনক নড়ে নাই। আমাদের আবেদন যে মনে করেন এটা কাজটা যেন নদী ভাঙার কাজটা যেমন করে, যেভাবে সরকারের সম্ভব হয় ওইভাবে যেন সরকার দ্রুত একটা পদক্ষেপ নেয়। গেল বছরের আগস্টের বন্যায় পানির চাপে ভেঙে পড়ে মুসাফর প্রজার। এরপর থেকেই ভয়াবহ রূপ নেয় নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, একদিকে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে দ্রুত ভেঙে পড়ছে নদীর তীর। এ অবস্থায় জোড়াতালি নয়, টেকসই সমাধানের দাবি স্থানীয়দের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকার প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়েছে। ছোট ফেনী কালিদাস পাহালিয়া নদী তীরে 13 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে প্রতিরক্ষামূলক কাজের পরিকল্পনা। এছাড়াও মুহুরী কহুয়া সিলোনিয়া নদী তীরের 16 কিলোমিটার এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এই ভাঙন বন্ধ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি। এর বাইরে আমাদের একটি চলমান প্রজেক্টের আওতায় প্রায় 1.5 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক চলমান আছে। আর নতুন করে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় বি স্ট্রং প্রজেক্টে ছোট ফেনী নদীতে 6.5 কিলোমিটার নদীতে প্রতিরক্ষামূলক কাজ আছে। সোনাগাজীর কুঠিরহাটের চর গোপালগাঁওয়ের ঠিক এখানেই ছিল ঘরবসতি, ভিটেমাটি, সংসার। 1 মাসের ব্যবধানেই তা বিলীন হয়েছে নদী গর্ভে। নদী ভাঙনের এই করুণ চিত্র সোনাগাজীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। স্থানীয় অসহায় মানুষগুলো সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন। সোলাইমান ডালিম, এখন ফেনী। নদীঘেরা দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা, যেখানকার মানুষের একমাত্র প্রতিপক্ষ প্রকৃতি। সেই মনপুরাকে রক্ষায় 3 বছর আগে 1117 কোটি টাকার উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কাজের গুণগত মান, ঠিকাদারের অনিয়ম, এমনকি প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। অভিযোগ আছে বাঁধের নকশা বদলেছে প্রভাবশালীদের হস্তক্ষেপে। অঙ্কুর রায়ের ছবি ও ইমতিয়াজুর রহমানের তথ্যে বিস্তারিত। চারদিকে উত্তাল মেঘনা, মাঝখানে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা, যেখানে বর্ষা মানেই আতঙ্ক, ভাঙন মানেই ঘর ছাড়া হওয়ার ভয়। এই বাস্তবতা বদলাতে 2022 সালে একনেকে অনুমোদন পায় 1117 কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প, যেখানে 52 কিলোমিটার বাঁধ, 117টি সাবমার্সিবল স্পার, 37 কিলোমিটার জিও ব্যাগ ও টিউব ডাম্পিং এবং 10টি স্লুইস গেট নির্মাণ করার কথা ছিল। 2022 সালের ডিসেম্বরে শুরু হয় এই বাঁধ নির্মাণ কাজ। এরপর থেকেই কাজের মান নিয়ে ওঠে নানান প্রশ্ন। স্থানীয়রা বলছেন নিম্নমানের বালু, সিমেন্টের পরিমাণ কম, বাঁধের পাশেই কাটা হচ্ছে মাটি, বাঁধের উচ্চতা, পরিধি প্রকল্পের সাথে মিল না রেখেই চলছে কর্মযজ্ঞ। পানি বালু একসাথে করি, ভরি ফালাই দেয় এবং বস্তা আধা বস্তা ভরে, কোনোটা ভরে কোনোটা ভরে না। যেখান থেকে বালুগুলো উঠেছে বস্তাগুলো সেখানে দিতেছে। যেই পরিমাণ সিসি ব্লক দেওয়ার কথা সেখানে বস্তার ভিতরে বালি, কোনো সিমেন্টের কোনো অংশে নাই। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা, সবচেয়ে বিপদগ্রস্ত এলাকা, কারণ এখানে এই বেরিবাদে সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতি চলে। ব্লক ফেলানোর কথা ছিল, ওখানে ব্লক না ফেলে ওরা শুধুমাত্র বস্তা ফালাইতেছে, একবারে সস্তা বস্তা ফালাইতেছে। কিভাবে প্রসিডিউরে ডাম্পিং হচ্ছে এবং কিভাবে মোটা বালু বা আমার যে স্পেসিফিকেশন মোতাবেক বালু 80% রিটেন করা বালুটা এনশিওর হচ্ছে কিনা, এটা আমরা দেখাতে পারবো যে কোনো সময়। এটাতে কোনো ছাড় নেই, যার ফলে এই যে অভিযোগগুলো এগুলো সত্য নয়। বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়দের নানান প্রশ্ন ও প্রতিবাদের পরেও থেমে থাকেনি ঠিকাদারি সিন্ডিকেট। অভিযোগ আছে সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদারের হামলায় ঘটেছে মৃত্যুর ঘটনাও। স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের হস্তক্ষেপে পাল্টে ফেলা হয়েছে বাঁধের নকশা। প্রকৃত ভাঙনপ্রবণ এলাকা বাদ গেছে প্রকল্প থেকে, এমনকি একাধিক জায়গায় কাজ শুরু না হতেই ধসে পড়েছে বাঁধ। অন্যায়ের প্রতিবাদ করছে, কারোর উপর জুলুম করে নাই। অন্যায়ের প্রতিবাদ করলে কি তার জীবন কেড়ে নেবে? আমার ছেলের নির্মমভাবে হত্যা করছে, আমি হত্যাকারীর বিচার চাই। এই কাজটা সঠিকভাবে হচ্ছে না, যখন অনেকটাই দুর্নীতি হইতেছে, এটা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হইয়া তাদেরকে বাধা দিতে যায়, অনেকের একজনের জীবন দিতে হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, কোনো অনিয়মে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একটা পক্ষ ইতিমধ্যে পার্সেন্টেজ নিয়ে গেছে, আরেকটা মেন কন্ট্রাক্টর যারা, এরা আবার একটা পার্সেন্টেজ নিয়ে সাব কন্ট্রাক্ট দিচ্ছে। আসলে যেই পরিমাণ যেই মানের বেরিবাদ হওয়ার কথা সেই মানে হচ্ছে না। IWMCS কিন্তু এই প্রজেক্টে স্টাডি করেছেন, তারা কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করছে, কারণ আমাদের যে মরফোলজিক্যাল ডাটা রয়েছে সেগুলোর স্টাডির ভিত্তিতে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। কোথায় করলে এটা সাস্টেন হবে সেভাবে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। হুট করে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট কোথাও সরাই দিতে পারবো না। 52 কিলোমিটার এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালে। 17টি প্যাকেজে এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে 9টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে কাজের অগ্রগতি 51%। এখন ভোলা। খুলনার নিরালা আবাসিক এলাকায় সোয়ারেজের নির্মাণ কাজ করছে ওয়াসা, তবে অপরিকল্পিতভাবে করছে বলে অভিযোগ আছে স্থানীয়দের। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সোয়ারেজ নির্মাণে কি কি সমস্যার কথা বলছেন স্থানীয়রা, আর সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কি এখন পর্যন্ত? গালিব, খুলনার আমি রয়েছি নিরালা আবাসিক এলাকায়। এটি মূলত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এই আবাসিক নিয়ন্ত্রিত আবাসিক এলাকা, একটি পরিকল্পিত আবাসিক এলাকা। শহরে যেগুলো গড়ে উঠেছে তার প্রথম আবাসিক এলাকা এটি। মূলত এই আবাসিক এলাকার ভিতর থেকে একটি অ্যাপ্রোচ সড়ক একটি সংযুক্ত হচ্ছে খানজাহান আলী যে সেতু রয়েছে সেই সেতুর বাইপাস সড়কের সঙ্গে, যেটি নির্মাণে ব্যয় হচ্ছে 80 কোটি টাকা। এই 80 কোটি টাকা ব্যয়ে যে পরিকল্পনা নিয়ে যে সড়কটি নির্মাণ করা হচ্ছে, এটি আসলে এই এলাকার মানুষ যারা তারা বলছেন যে এটি একটি অপরিকল্পিত একটি সিদ্ধান্ত। অর্থাৎ মাস্টার প্ল্যানে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অ্যাপ্রোচ রোডটি এখান থেকে সংযোগ হবে খানজাহান আলী সেতুর সঙ্গে, সেই সাথে এর সাথে যে লিঙ্ক রোডগুলো রয়েছে সেই এখানে 20টা লিঙ্ক রোড হবে। তো এই সড়কটির পরিকল্পনা অনুযায়ী এখানে 3 থেকে কোথাও 4 ফুট পর্যন্ত উঁচু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী কিন্তু ওয়াসাও কাজ করছে, সোয়ারেজের কাজ, একই সাথে দুটো প্রকল্পের কাজ চলছে। অর্থাৎ কেডিএর একটি প্রকল্পের কাজ চলছে এবং ওয়াসার একটি প্রকল্পের কাজ চলছে। তো ওয়াসা কেডিএর যে নির্ধারিত যে তাদের যে পরিকল্পনা বা প্ল্যান রয়েছে, মাস্টার প্ল্যান, সেই অনুযায়ী তারাও এই সড়কটিতে যে তারা যে ম্যানহোল করছে সেইগুলো কিন্তু 3 থেকে 4 ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। এবং এটি যে নির্মাণ হলে বা নির্মাণ কাজ সম্পন্ন হলে আগামীতে এই সড়কটি কিন্তু বসতবাড়ি থেকে যে বসতবাড়ি নিচু হয়ে যাবে, অর্থাৎ বসতবাড়ি থেকে 4 ফুট বা কোথাও 3.5 ফুট পর্যন্ত এই সড়কটি উঁচু হবে। এতে কিন্তু রাস্তার দুই পাশে যে কয়েকশো বাড়ি রয়েছে, অনেক টাকা ব্যয়ে যে নির্মাণ করা হয়েছে এইসব বসতবাড়িগুলো, সেগুলো কিন্তু খুব মানুষগুলো কিন্তু বেকায়দায় পড়বে এবং অসুবিধার মুখে পড়বে বলে এখানকার স্থানীয় যারা রয়েছেন এই সড়কের সাথে সংযুক্ত যে বাড়ির মালিক রয়েছে তারা কিন্তু এই অভিযোগ করেছেন। কারণ এর সাথে যে ছোট ছোট যে অ্যাপ্রোচ রোডগুলো রয়েছে সেইগুলোতেও এখানে যেহেতু জলাবদ্ধতা সৃষ্টি হয় বর্ষাকালে, নিচু এলাকা, সেখানে কিন্তু এখানে ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত, আর এই কারণেই কিন্তু সেই পানি সড়কগুলোতেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং আশপাশ এলাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে এলাকার মানুষ ধারণা করছে এবং তারা শঙ্কা করছে। তবে কেডিএ, সিটি কর্পোরেশন এবং যে ওয়াসার এই 3 প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে এটি হচ্ছে বলে এখানকার অভিজ্ঞজনরা তারা অভিমত দিয়েছেন। সব মিলে এই ছিল আমার কাছে গালিব খুলনার নিরালা আবাসিক এলাকা থেকে অপরিকল্পিতভাবে কেডিএ যে সড়ক নির্মাণ করছে এবং ওয়াসা যে কাজ করছে তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনতে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে আইডিএফ। রোববার একদিনে প্রাণ গেছে ক্ষুধার্ত গাজাবাসী ও শিশুসহ 72 জনের। যদিও মধ্যস্থতাকারী দেশ মিশর বলছে অন্তত 60 দিনের জন্য যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। যুদ্ধবিরতি সবার জন্যই সর্বোত্তম বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। যতই দিন যাচ্ছে গাজায় নৃশংসতা আরও বাড়িয়ে চলছে ইসরায়েলি বাহিনী। হত্যা করছে খাবারের জন্য লাইনে অপেক্ষায় থাকা ক্ষুধার্ত গাজাবাসী ও শিশুদেরও। আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো ভূখণ্ড। আর কতদিন নির্মমতার শিকার হতে হবে এমন প্রশ্ন ক্লান্ত ফিলিস্তিনিদের। ولادي كلهم يصرخوا قمت اصرخ ولادي اللي رجعت تاني لقيتهم مرميين كلهم
طلعت برا صوت بدنا اسعاف وانا كنت مضروبه في رجلي بجري وبمرق عليهم بطلع ولو ضربه عليهم مساكين يعني هذا ظلم من الاحتلال يعني وعن نرجو من الله ثم من العرب اللي حوالينا المتحرك ينهوا الاحتلال هذا عنا বর্তমানে আগ্রাসনের মাত্রা সবচেয়ে বেশি গাজার উত্তরাঞ্চলে। আরও বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজা এবং জাবালিয়া ছেড়ে শেখ রাদন এলাকার দিকে ছুটছেন অসহায় বাসিন্দারা। এর মধ্যে খাবার ও চিকিৎসা সংকটে তীব্র হচ্ছে বেঁচে থাকার লড়াই। من مكان لمكان احنا ايش ذنبنا يا رب احنا ايش ذنبنا عملوا فينا زي ما احنا مرض عمالين الوجع بهرس فينا هرس كنا عيانين أو بإرضاء أمريكا المهم تنتهي الحرب ويا السلام معنا أبنائنا الجوعانين هذول أبنائنا جوع طبعا أنا طالع এই অবস্থায় অবরুদ্ধ ভূখণ্ডটিতে ভয়াবহ মানবিক সংকটের কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার মন্তব্য করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সকলের জন্যই সর্বোত্তম। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে গুলি করে হত্যার ঘটনায় নিন্দাও জানিয়েছেন তিনি। The people are dying, the people are starving, they are sick. So they need the food items and water, fresh water, but that's not primarily WHO's role. We are there to deliver the medical supplies. And let's be clear, a ceasefire, peace is the best medicine for everyone. হামাসের হাতে আটক অন্তত 50 জিম্মির মুক্তি নিশ্চিত করে 20 মাস ধরে চলমান এই আগ্রাসন অন্তত 60 দিনের জন্য বন্ধে যখন মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা জোর প্রচেষ্টা চালাচ্ছে, তখন বর্বরতা আরও বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকেও উপেক্ষা করছে ইসরায়েল। כמובן שאנחנו נצטרך לפתור גם את עניין עזה, להכריע את החמאס, אבל אני מעריך שאנחנו נשיג את שתי המשימות. אבל מעבר לזה נפתחות אפשרויות אזוריות רחבות, שבחלק מהם, בעצם כמעט בכולם אתם שותפים. এদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে 785 জন ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন। অনেক ক্ষেত্রে নিহতদের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করতে না পারায় সংখ্যাটি আরও বেশি হতে পারে বলেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি 56,000 ছাড়িয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়ে অন্তত 2 জন দমকল কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, কুটেনাই কাউন্টির একটি পাহাড়ি এলাকার ঝোপঝাড়ে আগুন নেভানোর সময় এই ঘটনা ঘটেছে। এরপর অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যকেও লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ওই এলাকা থেকে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। বিভিন্ন দিক থেকে গুলির শব্দ শোনা গেছে, তবে কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। এই অবস্থায় বাসিন্দাদের ক্যানফিল্ড পর্বতের ঘটনাস্থলটি এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় নিহত দমকল কর্মীদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গভর্নর ব্র্যাড লিটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান, তাহলে তেহরানের সম্ভাব্য হামলার সমস্ত পরিকল্পনা বাতিল করতে হবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভাঞ্চি। আরও বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পরমাণু বৈঠক চালিয়ে যেতে চায়, কিন্তু তেহরান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার নয়। ইরান আলোচনায় রাজি হলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে দেশটিতে হামলা করবে না এমন নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত তেহরান কোনো সমঝোতায় বসতে রাজি না বলেও সাফ জানিয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পের স্বার্থে তেহরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, কিন্তু এর সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। শিরোনামগুলো আরও একবার। কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক এনবিআরের সকল কার্যক্রম। চট্টগ্রাম কাস্টমস ও স্থলবন্দরে সচল হচ্ছে শুল্কায়ন। ট্রায়াল শেষে জুলাই চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি সরবরাহ, বছরে 250 কোটি টাকা সাশ্রয়ের আশা। ডিমের অতিরিক্ত দর পতনের লোকসানে বন্ধের পথে অনেক খামার, পরিস্থিতি সামাল দিতে ডিম সংরক্ষণ ও রপ্তানির দাবি। বিতর্কিত কর্মকর্তাদের
প্রশাসনে থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। বর্তমান কমিশনের ভোটের অভিজ্ঞতা না থাকায় আস্থার সংকট। এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান ট্রাম্পের। ত্রাণের লাইনেও শিশু সহ ৭২ ফিলিস্তিনিকে হত্যা। এ ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।